13 তারিখে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে, ইসলামী ছাত্র শিবির রাস্তায় থাকবে। যদি আপনারা আসেন তাহলে এরকম ফ্যাসিবাদকে যে উচিত শিক্ষা দেওয়া দরকার সেটি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ 13 তারিখে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, শিক্ষার্থীরা জুলাই যেমন করে বাজি রেখেছিলেন জীবন, তেমনি করে আগামী দিনে বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, এই জীবন বাজি রেখে প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। আপনার নামবেন তো ইনশাআল্লাহ? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা জুলাই অভ্যুত্থানে 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করে তারা ফ্যাসিবাদী কায়দায় তাদের স্বৈরতন্ত্রকে কায়েম করতে চেয়েছিল লম্বা সময়ের জন্য, কিন্তু আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে এদেশে কোনো স্বৈরাচারের জায়গা হতে পারে না। আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে সরহদ্দি কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত সবাই আমরা মাঠে নেমেছিলাম। সেই আওয়ামী লীগ গণহত্যার কারণে ন্যূনতম অনুতপ্ত নয়। তারা ক্ষমতা আসার পর 2006 সালে লগিবনটার তালদোপ চালিয়ে পল্টন ময়দানে লাশকে মেরে তার উপরে নৃত্য করা রাজনীতিটা চালু করেছিল। মানুষের উপর, মৃত মানুষের নাচতে হয়, এই প্রথম নৃত্য তারা আওয়ামী লীগ এই বাংলাদেশে দেখিয়েছিল, এমন তারা সংস্কৃতি চালু করেছিল। 2009 সালে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন সেনাবাহিনীকে তারা হত্যা করেছিল। দেখে দেখে জুডিশিয়াল কিলিং এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দেশের বড় বড় আলেমকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, আল্লামা সাইদির রায়ের পরে প্রায় 152 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল। এখন আবার আওয়ামী লীগ তারা এ সমস্ত হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত না হয়, ক্ষমা না আছে, তারা আবারও আগামীকে 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, শিক্ষার্থীরা জুলাই যেমন করে বাজি রেখেছিলেন জীবন, তেমনি করে আগামী দিনে বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, এই জীবন বাজি রেখে প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। আপনার নামবেন তো ইনশাআল্লাহ? 13 তারিখে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে, ইসলামী ছাত্র শিবির রাস্তায় থাকবে। যদি আপনারা আসেন তাহলে এরকম ফ্যাসিবাদকে যে উচিত শিক্ষা দেওয়া দরকার সেটি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ 13 তারিখে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, অনুরোধ করব, শহীদরা যে স্বপ্ন দেখে গেছেন, বৈষম্যহীন সম্প্রীতির এক চমৎকার সমাজ আমরা গড়তে চাই। আগামী দিনে আমরা এমন এক সভ্যতা বিনির্মাণ করতে চাই যে সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ, যে সভ্যতার প্রতিটি মানুষ হবে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক। এই সভ্যতা বিনির্মাণের আন্দোলনে ইসলামী ছাত্র শিবির আপনার বন্ধু হিসেবে থাকবে। ইসলামী ছাত্র শিবিরের আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জি, আমরা ডাকসুর জিএস SM ফরহাদ ভাইকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ডাকসুর জিএস SM ফরহাদ ভাইকে আমরা আমাদের প্রোগ্রাম পক্ষে স্বাগত জানাচ্ছি। জি, শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়ে বলছিলাম যে আজকে এত কষ্ট করে ডাকসুর জিএসকে এখানে আসতে হতো না। আজকে এত কষ্ট করে যদি বাংলাদেশে একটা চমৎকার শিক্ষা কাঠামো থাকতো, শিক্ষা ব্যবস্থা থাকতো, আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে যে শিক্ষার মান, এটা একটা অচল পণ্য, যার কোনো মূল্য নাই পৃথিবীতে। শুধু তাই না, আরও বিশ্লেষণগুলো দেখা যাবে যে এশিয়ার মধ্যে যতগুলো কান্ট্রি রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্নমানের পড়াশোনা হয় আমাদের বাংলাদেশে। আমাদের চাইতে ভুটান এবং নেপালে বেশি ভালো পড়াশোনা হয়। শ্রীলঙ্কা অনেক বেশি এগিয়ে, পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া চাইতে শ্রীলঙ্কা এগিয়ে, তারপরে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, তারপরে নেপাল, ভুটান, বাকি দেশগুলি রয়েছে। সবার শেষে রয়েছে আমরা। এমন একটা শিক্ষা কাঠামোতে আমরা বড় হচ্ছি যে শিক্ষা কাঠামো তো বড় হয়ে আগামী দিনে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আমরা যখন আজকে বিভিন্ন জায়গায় পড়াশোনার কথা বলি, আমাদের শিক্ষার্থীরা যখন বিদেশে পড়াশোনা করতে যায় তাদেরকে গুরুত্ব প্রদান করা হয় না। আমরা আমাদের এদেশ থেকে ব্রিটিশ কলোনি থেকে মুক্ত করতে পারলেও আমরা এখন পর্যন্ত ব্রিটিশের দাসত্ব থেকে আমরা মুক্ত করতে পারি নাই। ব্রিটিশের চিন্তা ধারণা থেকে আমরা দেশকে মুক্ত করতে পারি নাই। 1757 সালে ব্রিটিশরা প্রথমে এসে বাংলাদেশের স্বাধীন নবাবকে যখন পরাজিত করলো, ঠিক এই সময়ে তারা একটা শিক্ষা কাঠামো রেখে গিয়েছিল। তারা এসে দেখে প্রথমে যে ব্রিটিশদের বিরুদ্ধে কারা আন্দোলন করছে। তারা দেখলো টিপু সুলতান নামে একজন মুসলমান যে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এরপরে দেখে মিন্নি ইসরায়েলের তিতুমি বাসার কেল্লা তৈরি করেছে। হাজী শরীয়তুল্লাহ সে যুদ্ধ করছে। তখন তারা প্ল্যান করে দেখলো যে মুসলমানরা কী কারণে এত বেশি সংগ্রামী, কী কারণে এত বেশি তারা উদ্বুদ্ধ। তখন তারা খেয়াল করে দেখলো যে মুসলমানরা এমন একটা সিলেবাসে পড়াশোনা করে, এমন একটা কাঠামোতে পড়াশোনা করে যে কাঠামোতে তারা কখনো জুলুমকে মেনে নেয় না, তারা কখনো শিখে না। এই জন্য ব্রিটিশরা সবার আগে এসে প্ল্যান করে আমাদের শিক্ষা কাঠামোকে তারা পরিবর্তন করে দেয়। তারা নাম দিয়েছিল এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন।
পড়াশোনা করো, চাকরি পাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরির লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে আমাদের শিক্ষা কাঠামো থেকে তারা বের করে আনে। আপনারা যদি মনে করে থাকেন যে এই যে ঢাকা কলেজ 1840 সালে প্রতিষ্ঠা হয়েছে, রাজশাহী কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছে, রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, কারমাইকেল কলেজ, এমসি কলেজ, বিএল কলেজ, বিএম কলেজ, যদি আপনি মনে করেন এই কলেজগুলো তৈরি করেছে আমাদের জন্য, তাহলে ভুল মনে করবেন আপনারা। এই কলেজগুলো তৈরি করা হয়েছিল ব্রিটিশদের শিক্ষা কাঠামোকে অ্যাপ্লাই করার জন্য, মুসলমানদেরকে তাদের শিক্ষা থেকে বের করিয়ে এনে তাদের দাস বানানোর জন্য এই কলেজগুলো তৈরি করা হয়েছিল। নাম দেখবেন বিএল কলেজ, ব্রজলাল কলেজ, বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, কারমাইকেল কলেজ, এই সবগুলো হিন্দু জমিদারদের নামে করা হয়েছিল। তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল যারা ব্রিটিশদের প্ল্যান অনুসারে শিক্ষা ব্যবস্থার আলোকে তারা কলেজ তৈরি করবে, তাদের ট্যাক্সগুলোকে মৌকুব করে দেওয়া হবে। তৎকালীন হিন্দু জমিদাররা তাদের প্ল্যানে চলতে গিয়ে আমাদের শিক্ষা কাঠামোকে ধ্বংস করে দিয়ে আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। স্টিল এখন পর্যন্ত বাংলাদেশে 45% যুবক বেকার, যাদের সার্টিফিকেট রয়েছে, যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এই কলেজ থেকে পড়াশোনা করেই ইউনিভার্সিটিতে পড়ে বর্তমানে 45% বাংলাদেশে বেকার। তাহলে আপনি এটাই বুঝতে পারছেন, দেখেন বর্তমানে এসএসসি যারা পরীক্ষা দিয়েছে, যারা আপনারা যারা পাস করেছেন, ইন্টারমিডিয়েটে পড়েন, আপনাদের মধ্যে 26% বেকার বর্তমানে। যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এদের মধ্যে 28% বেকার বাংলাদেশে বর্তমানে। যারা অনার্স পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 34% বেকার, আর মাস্টার্স পরীক্ষা দিয়ে 36% বেকার। তাহলে দেখেন এসএসসি পরীক্ষা দিয়ে 26% বেকার, আর মাস্টার্স পরীক্ষা দিয়ে কত পার্সেন্ট বেকার? 36% বেকার। শিক্ষার মান যত বেড়েছে, বেকারের হার তত বেশি আস্তে আস্তে বেড়েছে। তাহলে এটাই প্রমাণ করে বর্তমান শিক্ষা কাঠামো, ব্রিটিশদের দেখানো শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভালো চাকরি দিতে ব্যর্থ হচ্ছে। শুধু তাই নয়, আপনি আরও খেয়াল করে দেখবেন এদেশে যত বেশি শিক্ষিত তত বেশি দুর্নীতিবাজ। বিসিএস ক্যাডার হওয়ার পরে, ট্যাক্সে চাকরি নেওয়ার পরে বিলিয়ন্স ডলারের মালিক হয়ে যায়। পুলিশের এসপি হওয়ার পরে, বিশেষ পরীক্ষা দিয়ে ডিসি হওয়ার পরে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। তারা বেগম পাড়া বানায়, তারা ক্যানাডাতে তারা জমি কিনতে পারে। তাহলে এটা দেখবেন যে শিক্ষা কাঠামোর ব্যবস্থা যারা শিক্ষিত হচ্ছে, তারা সরকারি বড় বড় অফিসার, তারা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্তের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে। তাহলে আরও একটা কাজ ইনশোর হয় এখানে, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাকরি দিতে পারে না একদিক থেকে, আরেকদিকে ভালো মানুষও তারা তৈরি করতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা যারা আপনারা বড় হচ্ছেন, আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ আপনার সামনে ফেস করছে। যেখানে আমাদের সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা ভালো চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা এই সমস্ত ভালো প্রতিষ্ঠানে পড়া নাই, তাদের আগামীতে কী হবে? বাংলাদেশে মাত্র 15 লক্ষ সরকারি চাকরি পোস্ট রয়েছে। আমাদের জনসংখ্যা বর্তমানে 20 কোটির অধিক, চাকরির সংখ্যা মাত্র 15 লক্ষ। আগামী দিনে এই 15 লক্ষ চাকরি আপনি পেতে হলে আপনাকে কত পরিমাণে কোয়ালিফাইড হতে হবে আপনি চিন্তা করেন এখন থেকে। খুবই এক্সেলেন্ট লেভেলে একাডেমিক সাউন্ড না হতে পারলে আপনি আগামী দিনে ভালো কিছু করতে পারবেন না। আপনি আইটিতে এক্সপার্ট না হতে পারলে এখন থেকে বেসিক কম্পিউটার, এক্সেলের কাজগুলো, সাইবার সিকিউরিটির কাজগুলো, সার্ভার ম্যানেজমেন্টের কাজগুলো আপনি না জানতে পারলে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ইউজ করে এগুলো আপনি না শিখতে পারলে আগামীতে কোনো চাকরি পাবেন না। যদি আপনি 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারেন, তাহলে 7 থেকে 8 বছর পরে আপনি ইউনিভার্সিটিতে শেষ করে আপনি অবশ্যই ভালো চাকরি পেতে ব্যর্থ হবেন। ইংলিশ থেকে শুরু করে স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, যে কোনো 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজ আপনার অবশ্যই শেখা উচিত আগামী দিনের কম্পিটিশন ফেস করার জন্য। আর থার্ড ইস্যুটা হলো যে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কে, আপনার পরিচয় কী। আপনার পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা তো এই অঞ্চলে তাদের উত্তরসূরি যারা সবার আগে এই অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। আমরা সেই বীর জাতির উত্তরসূরি। আমরা তাদের রক্ত শরীরে বহন করি যারা পৃথিবীতে সবার আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে সকল বিষয়গুলো আবিষ্কার করেছিল। ম্যাথ, হায়ার ম্যাথ, জ্যোতির্বিদ্যা, ভূগোল থেকে শুরু করে এই সকলগুলো আমরা তৈরি করেছিলাম। আমাদের উত্তরসূরিরা সবার আগে এটা তৈরি করেছিল। তাদের কন্ট্রিবিউশনের কারণে, তাদের অবদানের কারণে পুরো পৃথিবীকে আজকে মানুষের বসবাস উপযোগী আমরা তৈরি করতে পেরেছি। আমরা তাদের রক্তগুলি মূলত শহরে বরণ করি। কাজে আপনাকে আজকে চিন্তা করতে হবে এই মানব সভ্যতার জন্য, পুরো পৃথিবীর জন্য আপনার একটা কন্ট্রিবিউশন করার চিন্তা থাকা দরকার। আপনাকে সেই পরিমাণ কোয়ালিফাইড হওয়া দরকার। সেই পরিমাণ চিন্তা আপনাকে এখন থেকে লালন করতে হবে।